এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। রোজ সন্ধ্যে 7টা মানে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করি এবং সে সমস্ত আলোচনার মাধ্যমে চেষ্টা করি সমস্যা সমাধানের কথা। আর আজকে এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সঞ্জীব ঘোষ। সঞ্জীব, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক স্বাগত। দেখো সঞ্জীব, আজকে কিন্তু দেশের একটা ঐতিহাসিক দিন বলতেই পারি। অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন, সেই স্টেশনে দেশের প্রায় 103খানি স্টেশন, 103টি স্টেশন আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। যদিও ভার্চুয়ালি অন্যান্য স্টেশনগুলিকে উদ্বোধন করেছেন, তিনি সশরীরে উপস্থিত ছিলেন রাজস্থানের বিকানিরে, সেখান থেকে। কিন্তু এই স্টেশনের আওতায় দেশের প্রায় 650টি স্টেশনকে আনা হয়েছে। যদিও আজকে মোটামুটি উদ্বোধন হয়েছে 103টি। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে আমাদের রাজ্যের 3টি স্টেশন কিন্তু এই অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে। একটা তোমায় জানি, আমাদের আরো গর্বের বিষয়, আমাদের পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনটিকেও কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর পাশাপাশি কল্যাণী ঘোষপাড়া স্টেশন এবং জয়চন্ডী পাহাড় এলাকার যে স্টেশন, সেই স্টেশনকেও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগে তোমায় বলি যে অমৃত ভারত প্রকল্পটা কি। এই প্রকল্পের আওতায় আনা হয়েছে মানে এই সমস্ত স্টেশনগুলিকে আরো আধুনিকীকরণ, আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে এবং সুযোগ সুবিধা সবকিছুর ক্ষেত্রে কিন্তু আরো উন্নত করা হবে। সেই কারণেই বা সেই লক্ষ্যেই কিন্তু কেন্দ্র সরকারের একটা বড় পদক্ষেপ। তোমাকে জানাই কি কি সুযোগ সুবিধা থাকবে এই সমস্ত স্টেশনগুলিতে। পরিষ্কার প্ল্যাটফর্ম এবং উন্নত রক্ষণাবেক্ষণ, তার সাথে উন্নত আধুনিকীকরণ, অপেক্ষা করতে, অর্থাৎ যেখানে আমরা ওয়েটিং রুম বলি সেটাকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে এবং উন্নত এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ যেন বজায় থাকে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখা হচ্ছে। তার পাশাপাশি স্টেশনের প্রবেশদ্বার এবং প্রস্থানের যে দরজা বা যে দ্বার, সেটাকে কিন্তু আরো গুরুত্বপূর্ণভাবে সাজিয়ে তোলা হবে এই প্রকল্পের আওতায়। সেই সঙ্গে লিফট, এসকালেটর এবং বিনামূল্যে ওয়াইফাই সুবিধা থাকছে এই সমস্ত স্টেশনগুলিতে। পাশাপাশি স্পষ্টভাবে চিহ্নিত সাইনবোর্ড ও উন্নত তথ্য ব্যবস্থা দেওয়া হবে এই প্রকল্পের আওতায় এই সমস্ত স্টেশনগুলিকে। বাস এবং মেট্রোর মতো স্থানীয় যে কোনো পরিবহনকেও কিন্তু এই স্টেশনের আওতায় বা স্টেশন থেকে বেরিয়ে যাতে মানুষ খুব সহজে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই সুযোগ সুবিধাও কিন্তু করা হবে। মোটামুটি কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। আজকে তো তুমি দেখেইছো, আমরাও দেখিয়েছি এই সমস্ত খবর। প্রধানমন্ত্রী নিজে ভার্চুয়ালি এই সমস্ত স্টেশনগুলিকে উদ্বোধন করেছেন এবং বারবার করে বলা হয়েছে যে স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে সেই স্টেশনগুলিকে কিন্তু সেই এলাকার প্রয়োজনের ভিত্তিতে সাজিয়ে তোলা হবে এবং সেই পরিষেবাই দেওয়া হবে। তো আজকে আমাদের দেশের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা বলতেই পারি। দেখো, এ তো গেল দেশের কথা, কিন্তু আজকে বৃহস্পতিবার, এই দিন মানেই আমরা কিন্তু জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করি, যেখানে আমরা জেলার প্রতিনিধিদের মাধ্যমে তাদের জেলার কি সমস্যা, আজকের কি বড় গুরুত্বপূর্ণ নিউজ বা খবর ঘটনা হয়েছে তাদের জেলা, সেগুলো জানার চেষ্টা করি, আলোচনা করি এবং অবশ্যই এই আলোচনার মাধ্যমে সেই জেলার পরিস্থিতি কি রকম যাচ্ছে সেটা কিন্তু দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমনটা তুমি বললে যে একটা খুব সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও না কোথাও মনে একটা প্রশ্ন উঠছে যে আগেই আমাদের এই দৈনন্দিন জীবনে যেই এই চলাফেরার অবস্থাটা, যাতায়াতের ব্যবস্থাটা কোথাও না কোথাও ভাবে খুব অসুবিধা থাকতো, কিন্তু এই যে প্রকল্পটা নেওয়া হলো এটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা খুব সুন্দর বার্তা বা সুন্দর আমাদের চলাফেরার জীবনে, দৈনন্দিন জীবনে খুব একটা সুবিধাজনক বলে হতে পারে। একেবারেই। এবং এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আমাদের রাজ্য থেকে কিন্তু এই 3টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনটি রয়েছে। এটা তো আমাদের কাছে আলাদাই একটা প্রাধান্য পায়, যেহেতু আমাদের এলাকার একটি স্টেশন বলা যেতেই পারে। তো ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা তো চলতেই থাকবে। আমরা জেলার দিকে একটু নজর রাখি। তোমাকে আজকে জানাই যে আরামবাগ, হুগলি জেলার আরামবাগ শহর, সেখানে কিন্তু 7 সকালে ইডি হানা দেয়।
সাত সকালে ইডি হানা দিচ্ছে এবং আর্থিক তছরূপের কারণে একটি রিসর্ট মালিকের বাড়ি এবং তার সেই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মী রয়েছে তাদের বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি চালিয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা প্রতিবেদন হয়েছে আরামবাগ থেকে, আরামবাগের ইডি হানা। তো সেই প্রতিবেদন আগে আপনাদের দেখাই, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। বৃহস্পতিবার সাত সকালে আরামবাগ শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা হানা দেন। বাড়িগুলি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবে সাত সকালে কেন্দ্রীয় বাহিনী দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরামবাগের একটি রিসর্ট, অর্থলগ্নিকারী সংস্থার কয়েকটি অফিস, বিভিন্ন এজেন্ট ও ডিরেক্টরদের বাড়িতেই তল্লাশি শুরু করেছে ইডি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই সংস্থা বাজার থেকে টাকা তুলে শেয়ারে বিনিয়োগ করত, যেখানে বিনিয়োগ করে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এদিন সকালে এজেন্টের বাড়ি ও সংস্থার অফিসগুলিতে তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা। যদিও এই বিষয়ে ইডি আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। দুপুর পর্যন্ত তল্লাশি চলছে বলেই সূত্রের খবর। তবে সেখান থেকে কিছু উদ্ধার হলো কিনা বা এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। জায়গাটা এসে দেখেছে দিলীপ মাইতি যে আছে উনি চিটফান্ডের সঙ্গে যুক্ত, এই যে আরামবাগ রিসর্ট যেটা আছে রিয়ালুর রহমানের, ইনি হচ্ছে ওনার পিএ। শুনছি নাকি উনি মানে এনার নামেই ওই রিসর্টটা করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। পাশাপাশি এই সংস্থায় কারা কারা বিনিয়োগ করেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও ইডি সূত্রে কোনো খবর পাওয়া না গেলেও ওই সংস্থার অন্যতম কর্তা জিয়াজুর রহমান আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ। বর্তমানে সে জেলে রয়েছে। এখন এই তদন্তের জেরে আর কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো, তোমরা দেখালাম এই প্রতিবেদন আরামবাগ রিসর্ট, সেখানকার যিনি অন্যতম কর্তা আর কি, সেই রিসর্টের অন্যতম কর্তা জিয়াজুর রহমান, তিনি কিন্তু আগে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এর পরবর্তীতে এই রিসর্ট সংস্থার সঙ্গে যুক্ত বাকি যে সমস্ত কর্মী বা ডিরেক্টরসরা রয়েছেন তাদের বাড়িতে ইডি হামলা হয়। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। আমাদের আরামবাগের প্রতিনিধি পিন্টু রয়েছে আমাদের সঙ্গে, তার কাছ থেকে জেনে নেব বিষয়টা কি। পিন্টু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। দেখো, আজকে সাত সকালে আমরা দেখেছি আরামবাগ শহরের একাধিক জায়গায় কিন্তু ইডি হানা দিয়েছে। এই বিষয়টা কি, বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে যে ইডি অফিসাররা তো এই বিষয়ে কোনো তথ্য প্রদান করেনি। তবে যেটা জানা গেছে যে তোমার কথা আমরা কোনোভাবে শুনতে পাচ্ছি না। এদিন স্পষ্ট আসছে সাউন্ড। আমরা আজকে দেখেছি আরামবাগ শহরে একাধিক জায়গায় কিন্তু ইডি হানা হয়েছে, যার জেরে হঠাৎ করে সাত সকালে মানে কেন্দ্রীয় বাহিনীর এত আধিকারিককে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তারপর পরিস্থিতিতে কিরকম, প্রায় দুপুর পর্যন্ত চলেছে মানে এই অভিযান, ইডির অভিযান। বর্তমানে পরিস্থিতি কিরকম জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। রয়েছে আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি পিন্টু। পিন্টু, তোমার সাউন্ডটা একটু প্রবলেম করছে। পিন্টু, শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। আওয়াজ কি আসছে আমার? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। যেটা দেখো, সকালে যেটা জানা গেছে যে এদিন ভোরে একদম সাত সকালেই বলা চলে যে ইডি আধিকারিক তারা 5টি টিম ভাগ করে আরামবাগ শহরের আরামবাগ যে রিসর্ট আছে সেই রিসর্ট সহ আরামবাগের পারুল এবং আমতলা মোড় এবং বাসুদেবপুর মোড়, এইসব বিভিন্ন 5টি জায়গাতে কিন্তু তারা তল্লাশি চালায়। সকাল থেকে কিন্তু তল্লাশি শুরু হয়। যেটা অনুমান করা যাচ্ছে যে আরামবাগ রিসর্ট একটা যিনি কর্ণধার ছিলেন, যে কর্তা, সেই জিয়াজুর রহমান, যিনি এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে, তিনি কিন্তু জেলেই আছেন। তার যে অর্থলগ্নি সংস্থা যে ছিল সেই সংস্থার জড়িত থাকার যে 5 জন, তার সেই 5 জনের বাড়িতেই কিন্তু এদিন ইডি হানা দেয়। সকাল থেকে কিন্তু ইডি হানা চলছে। শেষ খবর পাওয়া গেছে যে এই ঘটনায় জড়িত থাকা তারই এক কর্মী সৌরভ অধিকারী, তাকে কিন্তু ইতিমধ্যেই ইডি আটক করেছে এবং তার স্ত্রীকেও আটক করেছে। তবে এই ঘটনা হঠাৎ করেই আরামবাগ শহরে ইডি হানা যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। সেক্ষেত্রে এই সংস্থায় বিনিয়োগকারীদের জন্য কি কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যারা বিনিয়োগকারী তাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত ইডি অফিসাররা কথা বলেননি। যারা এই জিয়াজুর রহমান, এই যে শেয়ার মার্কেটে যিনি মেন কর্ণধার ছিলেন, তার যে একটি আরামবাগে একটি অফিস ছিল, সেই অফিস কিন্তু ইতিমধ্যেই ইডি
সিল করে দিয়েছে। এবং যারা যারা যেটা অভিযোগ আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই যারা অর্থলগ্নি করেছিলেন এই সংস্থাতে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছিলেন, সেই খবর আমরা আগেও দেখিয়েছি, এবং অনেকেই আত্মহত্যা করেছিলেন টাকা ফেরত না পেয়ে। এই বিষয়ে কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে যে কেন্দ্রীয় সংস্থার কাছে সেই মামলা যায়, তার তদন্ত সাপেক্ষেই কিন্তু ইডি এদিন সকালে হানা দিয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু এই সংস্থায় কিভাবে এত এত আর্থিক তছরূপ কিভাবে দেখো কিভাবে আর্থিক তছরূপ হয়েছে তা কিন্তু স্পষ্ট জানা যায়নি। তবে এটি একটি শেয়ার মার্কেট, সেখানেই কিন্তু অনেক মানুষ কিন্তু টাকা রেখেছিলেন, যেটা আমরা জানতে পেরেছি। সেই টাকা কিন্তু এই যে জিয়াজুর রহমান তিনি কিন্তু তছরূপ করেছেন। প্রায় যেটা আমরা জানতে পেরেছি প্রায় 800 কোটি টাকার ঘটনা রয়েছে এই জিয়াজুর রহমান নামে। তাকে ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং উড়িষ্যা থেকেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধেই কিন্তু এই তদন্ত চালাতে তার সাথে জড়িত তার ঘনিষ্ঠ 4 জনের বাড়িতে আজকে কিন্তু রিসর্টেও কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত চালিয়েছেন। এবং তার সাথে সাথে দেখো আমরা দেখেছি বেশ কয়েক ঘন্টা ধরে ইডি অভিযান চালিয়েছে, তারপর কোন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে? দেখো এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই যে অর্থলগ্নি সংস্থার একটা অফিস ছিল পারুল এলাকায় আরামবাগে, সেটা কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। এবং এই জিয়াজুর রহমান ঘনিষ্ঠ যে সৌরভ অধিকারী এবং তার স্ত্রীকে একটু আগেই কিন্তু ইডি আধিকারিকরা আটক করেছেন এবং আটক করে নিয়ে গেছেন। তবে কোথায় নিয়ে গেছেন বা কী কারণে নিয়ে গেছেন তা কিন্তু পরিষ্কার জানাতে পারছে না সৌরভের পরিবারের লোকজন বা তার মা। সেক্ষেত্রে বলা হয়েছিল যে এই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ডিরেক্টরসের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। এর পাশাপাশি আর কোনো খবর? এই শুধুমাত্র আজ এই রিসর্ট সহ 4 জন যারা এই সংস্থার সাথে যুক্ত ছিলেন সেই 4 জনের বাড়িতেই আপাতত আজকে এই ইডির তল্লাশি অভিযান চলেছে। এরপরে পরবর্তী কি হয় বা কার বাড়িতে যায় বা যারা আর্থিক প্রতারিত হয়েছেন তাদের সাথে কথা বলেন কিনা সেটাও এখন আমরা নজর রাখবো। সুকন্যা, একেবারেই এই খবরের দিকে আবারও তুমি নজর রাখো, আসবো তোমার কাছে আবারও এই ধরনের আরো কোনো আপডেট থাকলে অবশ্যই আমাদের পাঠিও। অনেক ধন্যবাদ পিন্টু তোমাকে। আরামবাগ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিন্টু, জানালো আমাদের বিস্তারিত এবং দর্শকদেরও জানালেন বিস্তারিত সেখানকার বিষয় কি। আমরা দেখেছি সকাল প্রায় 6:30 নাগাদ কিন্তু ইডি হানা দেয় আরামবাগ শহরের একাধিক জায়গায়। এবং যেটা পিন্টু বলছিল, জিয়াজুর রহমান নামে আরামবাগ রিসর্টের যিনি মালিক তাকে কিন্তু আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ওই সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত ডিরেক্টরস এবং আজকে যাকে আটক করা হয়েছে ওনাকে এবং সেই ব্যক্তিকে এবং তার স্ত্রীকে, যার নাম বলা হচ্ছে সৌরভ, তিনি কিন্তু ওই রিসর্টের যিনি মালিক জিয়াজুর রহমানের পিএ ছিলেন। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এর কাছ থেকে বা এই যে পিএ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে এমনই অনুমান করছে তদন্তকারী আধিকারিকরা। তার জেরেই ইডি হানা। এবং হঠাৎ করে শহরের মধ্যে 7 সকালে একেবারে মানে কেন্দ্রীয় বাহিনীর দল নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে এই ইডি হানা হয়েছে। তার জেরে কিন্তু এলাকাতেও বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, এমনটা আমরা দেখিয়েওছি। তো দেখো বারে বারে করে একটাই প্রশ্ন উঠে আসছে যে জায়গায় জায়গায় এই আর্থিক বিনিয়োগ, আর্থিক তছরূপ, তার ফলে ইডি হানা, তারপর গ্রেপ্তার। কিন্তু সাধারণ মানুষ যারা কোনো কিছু না বুঝেই এই জায়গায় টাকা পয়সা রেখেছেন বা নিজেদের কোনো উন্নতি করবেন বা নিজেদের কোনো সুফলের আশায় রেখেছেন, মাঝখান থেকে কিন্তু তাদেরই ক্ষতি হয়েছে। পিন্টু যেমনটা জানালো যে এই সংস্থায় বিনিয়োগ করে কয়েকজন কিন্তু আত্মঘাতীও হয়েছেন। ঠিক আছে, সেটা খুবই একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা। কখনোই চাইবো না এই ধরনের কোনো ঘটনা ঘটুক। তবে অবশ্যই এত সাহস কিভাবে পাচ্ছে এই সাধারণ একটা সাদাপাটা একজন মানুষ হয়ে এত কোটি, কয়েক লক্ষ কোটি টাকার এই আর্থিক তছরূপ, সেই বিষয়ে তো তদন্ত এত দিনে হস্তান্তর করেই দেওয়া হয়েছে ইডির হাতে। এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইডি তো তদন্ত শুরু করেছে, অভিযান চলছে। এর পরবর্তী কি খবর আসছে বা আমরা দেখেছি দুপুর পর্যন্ত কিন্তু লাগাতার তল্লাশি চালিয়েছে ইডি সংস্থা এবং তারপরে তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাননি। তার ফলে আমরা বিস্তারিত কিছু না জানতে পারলেও যে তথ্যটা উঠে আসছে, 2 জনকে আটক করা হয়েছে এবং সেখান থেকে একাধিক নথি পাওয়া গেছে। তার ফলে এই তদন্ত কিন্তু জারি রয়েছে, যেমনটা পিন্টু আমাদের জানালো। এবার আমরা একটু যাই ঝাড়গ্রামের দিকে। দেখো ঝাড়গ্রাম জঙ্গলমহল, ঝাড়গ্রামের একটা অসুবিধা বা একটা নিউজ আমরা প্রত্যেক দিন লাগাতার দেখিয়ে থাকি, সেটা হচ্ছে হাতির হামলা। আমরা আগেও দেখিয়েছিলাম, আগের সপ্তাহেও দেখিয়েছি। প্রত্যেক দিনই তুমি দেখে থাকো যে হাতির হামলা, লোকালয়ে জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামে কিন্তু হাতি ঢুকে পড়ছে এবং
তাণ্ডব চালাচ্ছে, তার সাথে সাথে একটা এই মানে আজকে যে গুরুতর অভিযোগ উঠেছে যে এখন দেখো প্রাক বর্ষার একটা মরশুম চলছে, বিকেল হলেই আমরা দেখছি যে কালবৈশাখী ঝড়, তার সাথে বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের একটা ঘটনা ঘটেছে এবং যার ফলে পুরো এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে এবং কখন হাতির দল এসে হামলা চালাচ্ছে লোকালয়ে সেটা কিন্তু বুঝে উঠতেই পারছেন না মানুষ। বলছেন যে সন্ধে হলেই বাড়ি থেকে বেরোনো এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে। তো এই নিয়ে আমাদের একটা প্রতিবেদন, হাতির হামলা এবং একাধিক দোকান ভাঙচুর, একাধিক বসতবাড়ি ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে হাতির দল। তারপর সেখানকার জনজীবন কিন্তু মানে খুব প্রচন্ড চরমভাবে বিপর্যস্ত। সেই নিয়ে একটা প্রতিবেদন আপনাদের দেখাবো। ঝাড়গ্রামে হাতির হানা, কি অবস্থা সেখানকার, পরিস্থিতি ঠিক কিরকম, আগে প্রতিবেদন দেখাই, তারপর অবশ্যই আসছি বিস্তারিত আলোচনায়। আবারও হাতির তাণ্ডবে ঘুম উড়ল জঙ্গলমহলের বসবাসকারী বাসিন্দাদের। ঝাড়গ্রাম জেলার শালতরিয়া সাঁওতালডিহা এলাকার বাজারে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় একদল দাঁতাল হাতি। একের পর এক দোকান বাড়ি ভাঙচুর করে ভয়ঙ্কর তাণ্ডব চালায় হাতির দল, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান ও বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হালকা বৃষ্টি শুরু হলেই এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গল ঘেঁষা এলাকা পেরিয়ে বাজারে ঢুকে পড়ে দাঁতাল হাতির দল। বেশ কয়েকটি দোকান ও গৃহস্থের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রেসিডেন্সিয়াল হাতি এবং এসে গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ভাঙচুর চালায়। তাতে দেখা যায় আমাদের গ্রামের 3টা জায়গায় 3টে দোকান খুব ভাঙাভাঙি করে, আবার ঘর ভেঙেছে। গ্রামের প্রথম দিকে মাথার দিকে যে ঘর ছিল ওখানে মাটির ঘর, সে ঘরও ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এক্ষেত্রে দেখা যায় যে বন দপ্তর লোকের কোনো হেলদোল নেই, তারা এসব খোঁজ খবর নেয়নি। গ্রামবাসীদের দাবি, হাতি আসার আগাম বার্তা থাকলেও বিদ্যুৎ না থাকায় তারা কিছুই বুঝে উঠতে পারেননি। হঠাৎ করেই শুরু হয় গর্জন, ভাঙচুর আর মানুষের চিৎকার। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই আতঙ্কের সৃষ্টি হয়। বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ থাকে না, সেই সুযোগে হাতি এসে যখন তখন ভাঙচুর চালিয়ে লন্ডভন্ড করে দেয় এলাকা। ফলে বিদ্যুৎ দপ্তর ও বন দপ্তরের গাফিলতিতে ফুঁসছে সাধারণ মানুষ। হাতি ঢুকছিল, এই দোকানে ধান ভেঙে, গ্রিল ভেঙে ধান খেয়েছে, আবার অন্যান্য দোকান ভাঙছে। গ্রামে আমরা সব আতঙ্কে থাকি। এই যে 10-12 দিন আবার ঢুকছিল, আমার মাঠে ধান ছিল, মাঠে ধান খেয়েছে রাখা ছিল এবং হাতি প্রায় ঢুকে, মানে আমাদের কোনো নিশ্চয়তা নেই কখন ঢুকবে বলতে হবে। সন্ধ্যা 6টা ঢুকবো, 8টা ঢুকবো বলতে হবে। শালতরিয়া ও সাঁওতালডিহা এলাকার একাধিক গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তর ও বিদ্যুৎ দপ্তর কোনো ক্ষেত্রেই যথাযথ ভূমিকা পালন করছেন না। বন দপ্তরের তরফে পর্যাপ্ত নজরদারি নেই। হাতি আসা ঠেকাতে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় না বন দপ্তরের তরফ থেকে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধেও ক্ষোভের অন্ত নেই। এলাকার মানুষ জানান, সামান্য বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। কখনো কখনো 24 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একটু বৃষ্টি না পড়তেই ইলেকট্রিক চলে যায়। প্রত্যেক দিন এই সমস্যাটাই আমরা সমাধান হচ্ছে। তার কারণে ইলেকট্রিক না থাকলে হাতি ঢুকছেই এবং বন দপ্তরে খবর দিলেও বন দপ্তর কোনো এই বিষয়ে আলোচনা করছে না। সাঁওতালডিহাতেও ভেঙেছে, একই ঘটনা এই 2টা গ্রামেই। বর্তমানে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতিপূরণ এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। বন দপ্তরের টহলদারি বাড়ানো এবং বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন চেয়ে সরব হয়েছে গোটা এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তুমি দেখলে সঞ্জীব কিভাবে হাতির হামলা এবং হাতির হামলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। একাধিক দোকান, বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে হাতির হামলায় হাতি সুরে পেঁচিয়ে একজন বৃদ্ধকে আছড়ে মেরে দেয়, যার ফলে কিন্তু তার মৃত্যু ঘটে। আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম। আমার পরের কথাটা আমি ঠিক এটাই বলতাম যে শুধুমাত্র যে হাতির তাণ্ডব হচ্ছে এমনটা কিন্তু নয়, এর ফলে মারা যাচ্ছে অনেক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এর ফলে। কিন্তু এর ফলে এটা কেন হচ্ছে, মানে বন দপ্তরের প্রথমে আমাকে এটা জানতে হবে। জঙ্গলে কি কলকারখানা তৈরি হয়ে যাচ্ছে, ঘরবাড়ি তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কেন এরকমটা বারবার হাতির হানা বা হাতির তাণ্ডব দেখা দিচ্ছে? একেবারে সেক্ষেত্রে বন দপ্তরই বা কি করছে? সাধারণ মানুষদের জীবন যখন এত বিপর্যস্ত, প্রাণহানির ঘটনা ঘটছে সেখানে এবং বারবার লাগাতার এই ঘটনা, এই সমস্ত বিষয়ে জানবো বিস্তারিত। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্কর বারিক। শঙ্কর আমাদের জানাবে সমস্ত বিস্তারিত ঘটনা। শঙ্কর, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত জানাই। দেখো শঙ্কর, লাগাতার তোমার জেলায় কিন্তু ওই হাতির হামলা এবং হাতির হামলায় প্রাণ নাশের মতো ঘটনা ঘটেছে, সে সমস্ত খবর আমরা দেখিয়েছি। আজকে কিন্তু এই দাঁতাল হাতির হামলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে প্রায় বলা যেতে পারে গোটা এলাকা। কি পরিস্থিতি, আর বারবার হাতির হামলা, বন দপ্তরের ভূমিকা কোথায়? কিন্তু ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু হাতি যেভাবে এলাকায় তাণ্ডব চালাচ্ছে, যেমন মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে,
অন্যদিকে চাষবাস ক্ষয় থেকে শুরু করে একই রকম ঘটনা কিন্তু বারংবার ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি গতকাল বৃহস্পতিবার রাত্রে ঠিক একই রকম ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের যে সাউথলিয়া এলাকা রয়েছে, গভীর রাতে কিন্তু সেখানে একটি দাতাল হাতি কিন্তু বিদ্যুৎ ছিল না এলাকায়, অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা যে বিদ্যুৎ ছিল না, সেই কারণে কিন্তু হাতি জঙ্গল লাগোয়া এলাকা থেকে গ্রামে বাজারে প্রবেশ করে ফেলে। তারপরে বাজারে থাকা যে কয়েকটি দোকান ছিল সেই দোকানের উপর ভাঙচুর করা। একটাই অভিযোগ গ্রামবাসীরা যেটা করছেন যে বিদ্যুৎ বিভ্রাট, এই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কিন্তু ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। কারণ এই যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে প্রতিদিন বিকেলের পর, এই ঝড় বৃষ্টির কারণে সামান্য ঝড় কিংবা বৃষ্টিপাত শুরু হলে ইলেকট্রিক চলে যাচ্ছে, যার কারণে আরো বিপদের মুখে পড়ছে এলাকার বাসিন্দারা। কারণ এলাকায় ইলেকট্রিক থাকছে না, সেই মুহূর্তে যখন হাতি প্রবেশ করছে তারা কিন্তু হাতিকে সেভাবে অন্ধকারে দেখতে পাচ্ছেন না এবং হাতি ঢুকে এলাকায়। দেখো শঙ্কর, লাগাতার হাতির হামলা জঙ্গল লাগোয়া একাধিক মানে জনবসতি এলাকা বা জনপদগুলিতে লাগাতার হচ্ছে। আগের সপ্তাহেও আমরা দেখিয়েছি এই ধরনের খবর, হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের। সেক্ষেত্রে বন দপ্তর কি করছে? তাদের কোনো টহলদারি, তাদের কোনো বিশেষ নজরদারি সেরকম কি কোনো কিছুই দেখা যাচ্ছে না এলাকায়? একদমই নয়। গ্রামবাসীদের অভিযোগ, যদি এরকম কোনো বড় ধরনের ঘটনা ঘটে, মানুষ যে প্রাণহানির ঘটনা ঘটছে, এরকম কিছু ঘটনা ঘটলে তারপর বন দপ্তরের আধিকারিকরা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য এলাকায় দেখা যায়, তারপর কিন্তু আর দেখা যায় না। গ্রামের মানুষদের নিজেরাই কিন্তু উদ্যোগ নিয়ে হাতি তাড়াতে হয়, এমনটাই কিন্তু ঝাড়গ্রামের বিভিন্ন। দেখো লাগাতার এই ঘটনা ঘটছে, আমরা প্রাণহানির ঘটনা ঘটছে, বারবার করে এলাকার মানুষজন অভিযোগ করছেন যে বন দপ্তরের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, একেবারেই সক্রিয় নয় তারা। এত অভিযোগের পরেও সেই অভিযোগ যখন তাদের কানে পৌঁছাচ্ছে, শীর্ষকর্তাদের কাছেও পৌঁছাচ্ছে, তারপরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা কিভাবে সম্ভব? মানে এলাকার স্থানীয় প্রশাসনই বা কি করছে? তোমার কথা কোনোভাবে শোনা যাচ্ছে না শঙ্কর। সংবাদ মাধ্যম যখন কভারেজ করে সেই মুহূর্তে কিন্তু তার বেশ কয়েকটা দিন লক্ষ্য রাখা হয় এলাকায়, তারপর কিন্তু সেই একই অবস্থা আবার সেই গ্রামের মানুষদেরকে দেখতে হয়। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন না। সাথে যদি আমরা কথা বলি, তারা একটাই কথা জানান যে আমাদের বন দপ্তরের কর্মীরা রয়েছে, আপনারা সঙ্গে থাকুন, কাজ করুন। কিন্তু এক্ষেত্রে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, বন দপ্তরের কোনো কর্মীকে তারা পান না এলাকায়। মানে স্থায়ী কোনো সমাধান এখনো করা হচ্ছে না বন দপ্তরের তরফ থেকে? একদমই হচ্ছে না। কারণ এই যে বৃষ্টির সময়টায় মাঝে মধ্যে যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু বন দপ্তরের থেকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজও এলাকায় হাতি রয়েছে, বেশ কিছুক্ষণ আগে হাতির খবর এসছে, কিন্তু বন দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছানো স্থানীয় বাসিন্দারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। এক্ষেত্রে যে সমস্ত দোকান বা ব্যবসায়ীদের মানে দোকান ভাঙচুর হয়েছে বা লন্ডভন্ড হয়ে গেছে, তাদের কোনো ক্ষতিপূরণ বা যে সমস্ত বসত বাড়ি ভাঙচুর হয়েছে সেই সমস্ত মানুষদের কোনো ক্ষতিপূরণ, সেক্ষেত্রে কি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের? না, তোমাকে বলে রাখি, এই যে ক্ষতিপূরণের বিষয়ে বারংবার দেখা গেছে, চাষবাস থেকে শুরু করে নানান যে ফসলের ক্ষতি থেকে শুরু করে সব রকম ক্ষতি হয়েছে, সেখান থেকে যে ক্ষতিপূরণের ব্যাপারটা, সেটাও গ্রামবাসীরা জানাচ্ছেন যে বারংবার ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তারা কোনো ক্ষতিপূরণ পান না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখো, তুমি আগেও জানিয়েছিলে বেশ কয়েকটা হাতির দল কিন্তু লাগাতার বেশ কয়েকদিন ধরে এলাকায় মানে গ্রামগুলিতে, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ঘুরছে। তার ফলে এতবার অভিযোগ করা হচ্ছে, প্রাণহানি ঘটেছে, এত মানুষের ক্ষয়ক্ষতি, তার ফলে বন দপ্তর কিন্তু একেবারেই নিশ্চুপ। তোমার অভিযোগ মানে গ্রামবাসীদের অভিযোগ এমনটাই। সেক্ষেত্রে স্থানীয় যে সমস্ত পঞ্চায়েত সমিতি রয়েছে তারাও কি এগিয়ে আসছেন না? পঞ্চায়েত প্রধান, সেই সমস্ত ব্লক লেভেলে মানে ব্লক স্তরে যে সমস্ত প্রশাসন রয়েছে তারাও নিশ্চুপ। এই বিষয়ে যখনই ধরো আজ যে ঘটনা, বৃহস্পতিবার গভীর রাতে যে ঘটনা ঘটেছে, আমরা কিন্তু যে মুহূর্তে এলাকায় গিয়েছিলাম সেই মুহূর্তে প্রশাসনের কোনো আধিকারিককে দেখতে পাইনি। এই সংবাদ মাধ্যম যখন প্রচার করে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু ব্লকের বেশ কিছু নেতা কর্মীদের দেখা যায় এলাকায় এসে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার, তারপরে কিন্তু তাদেরকে পাওয়া যায় না এলাকায়। এমনটাই কিন্তু গ্রামবাসীরা আমাদেরকে জানাচ্ছিলেন সকালবেলা যে আমরা যখন আমাদের ক্ষতিগ্রস্ত হই সেই মুহূর্তে কিন্তু পৌঁছায় না বন দপ্তরের কর্মীরা। যেই মুহূর্তে সংবাদ মাধ্যম করে তারপর কিন্তু প্রশাসনের বেশ কিছু নেতা কর্মী গিয়ে এলাকায় প্রবেশ করেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।
একেবারেই। তার মানে যখন খবর প্রকাশ্যে আসছে তখনই তাদের দেখা যায়, কখনো কখনো আবার তাদেরকে সেভাবে সক্রিয়ভাবে দেখাও যাচ্ছে না, এমনই অভিযোগ। শঙ্কর, এবার তোমার কাছে একটু অন্য খবরে আসি। তুমি একটা আজকে আমাদের খবর পাঠিয়েছো বা আমরা সেটা দেখিয়েওছি যে দীর্ঘদিন একটা পুকুর সংস্কারের জন্য 5 বছর আগে থেকে সরকারিভাবে টাকা বরাদ্দ হয়েছিল, তারপরেও কিন্তু পুকুরটি সংস্কার হয়নি, যার ফলে ওই পুকুরটি মজে গিয়ে এবং জল দূষিত হয়ে গিয়ে এলাকায় একটা বিপর্যস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। কি অবস্থা সেখানকার? একদমই, দেখো এক্ষেত্রে 5 বছর আগে এই পুকুর সংস্কারের জন্য কিন্তু টাকা বরাদ্দ হয়েছিল, এমনটাই গ্রামবাসীরা জানাচ্ছেন। তোমায় একটু থামাই শঙ্কর, এই নিয়ে যে তুমি যে প্রতিবেদন আমাদের পাঠিয়েছিলে সেই প্রতিবেদনটা একটু দেখিয়ে নি দর্শকদের, তারপর আসছি তোমার কাছে এই বিস্তারিত খবরে। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের পিছনে থাকা একমাত্র পুকুরটি সংস্কারের জন্য 5 বছর আগে অর্থ বরাদ্দ হলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ফলে পুকুরে জমে থাকা আবর্জনাযুক্ত জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, আর মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। পুকুরের অবস্থা বলতে এই পুকুর 1968 সালের কাছ থেকে প্রায় এই পুকুর আছে আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ি এখানেই। তো এই পুকুর মানে এই এলাকার জন্য যে পরিমাণ অপরিহার্য সেটা আমরা মানে গ্রামবাসীরা মিলে অনেক জায়গায় আমরা দরখাস্ত করেছি, কিছুই হয়নি। প্রশাসন অনেক জায়গায় জানানো হয়েছে, হ্যাঁ, যেখানে যেখানে মোটামুটি আমাদের দরবার করা দরকার, জেলা পরিষদ থেকে আরম্ভ করে সব জায়গায়। হ্যাঁ, কি বলছে স্যার? আমার তো ওনার জনপ্রতিনিধিকে জানাই, উনি বলছেন চেষ্টা করছি, অনেক টাকার ব্যাপার, স্যাংশন করাতে পারছি না, অ্যামাউন্টটা অনেক। অভিযোগ, জেলা পরিষদের তরফে পুকুর সংস্কারের জন্য টাকা মঞ্জুর করা হয়েছিল এবং পরিদর্শনের পর কিছু প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু কাজ শুরু হওয়ার আগেই কোনো এক অজানা কারণে তা হঠাৎই বন্ধ হয়ে যায়। বারবার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। তবে এই বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক বলেছেন, বাকি কারণে এটা হয়নি কাজটা, আমি খোঁজ নিয়ে দেখছি তাতে এটার ব্যবস্থা করা যায়। অন্তত সংস্কার থেকেও বড় কথা আছে যে আপনি যেটা বলেন যে মশা আর আতুরঘর, এগুলো তো অন্য জিনিস, সেগুলোকে যাতে আমরা বন্ধ করতে পারি আমাদের ব্যবস্থা আছে। স্কুলের পাশেই রয়েছে ছাত্রাবাস, যেখানে বহু পড়ুয়া থেকে পড়াশোনা করেন। পুকুরের পাশে উচ্চ বিদ্যালয়, মশার কামড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন প্রশ্ন উঠছে, টাকা বরাদ্দ হওয়ার পরেও কেন কাজ শুরু হয়নি? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো শঙ্কর, জেলাশাসক বলছেন যে এই বিষয়টি আমার জানা ছিল না, তবে আমি খতিয়ে দেখব। কেন জানা ছিল না? 5 বছর আগে যে পুকুরের সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়েছে সেই কাজ আদৌ হয়েছে কিনা, তার পরবর্তী আপডেট কি, সে সমস্ত সম্পর্কে জেলাশাসক নিজেই ওয়াকিবহাল নয়। কি বলবে তুমি এই বিষয়ে? একদমই, এক্ষেত্রে কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা কিন্তু একটা অভিযোগ তুলছেন, কারণ 5 বছর আগে যেটা বরাদ্দ হয়েছিল টাকা, 5 বছর পর সংস্কার হলো না, এটা কি করে সম্ভব? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে গ্রামবাসীদের মনে। কারণ 5 বছর আগে বরাদ্দ হয়েছিল, জেলা পরিষদের তহবিলে টাকা বরাদ্দ হয়েছিল, আজ 5 বছর পেরিয়ে গেছে, পুকুর আবর্জনাতে ভর্তি, নোংরা পচা জল, সেখান থেকে দুর্গন্ধ। একেবারে, এটা তো পুকুর বোঝাই যাচ্ছে না, আমরা দেখলাম একেবারেই আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে এবং তার চারপাশের যে পরিবেশ সেটাও তো বেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। একদমই দুর্গন্ধ, পচা, সেখান থেকে গন্ধ বেরোচ্ছে এবং সেখানে সামনে কিন্তু ছাত্রাবাস রয়েছে, সেখানে পড়াশোনার জন্য কিন্তু বাইরে থেকে ছাত্ররা থাকেন সেখানে। সেক্ষেত্রে গ্রামবাসীরা যে এই যে বিষয়টা দীর্ঘবার ধরে জানানো হচ্ছে, টাকা বরাদ্দের পর কেন কাজ থমকে গেল বা কেনই সংস্কার হলো না, এই কিন্তু বারংবার প্রশাসনের তারা দ্বারস্থ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ যখন আমরা জেলা শাসকের সাথে কথা বলি, জেলা শাসক আমাদেরকে জানাবেন যে বিষয়টি আমার নজরে ছিল না, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই যে জল জমে আছে সেক্ষেত্রে ডেঙ্গু এইসবেরও কিন্তু একটা উঠে আসছে, যেগুলো নিয়ে কিন্তু একদমই প্রশাসন যে পঞ্চায়েত, সেখানে এলাকার লোকাল যারা নেতা কর্মী রয়েছে তারা কিন্তু ব্যাপারটা জানতেন,
মানে বিষয়টা জানার পরেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি যেটা সংস্কার করার দরকার, যার ফলে এই পুকুরের চারপাশে যে সমস্ত বসতি রয়েছে তাদের যে এতটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাঁচতে হয়েছে। তার থেকেও বড় কথা স্কুল রয়েছে এই পুকুরের একদম লাগোয়া একটা স্কুল রয়েছে, তুমি যেমনটা বললে ছাত্রাবাস রয়েছে যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করেন। একটা অস্বাস্থ্যকর পরিবেশ গোটা এলাকা জুড়ে শুধুমাত্র এই পুকুরকে কেন্দ্র করে, এবং 5 বছর আগে এর সংস্কারের টাকা বরাদ্দ হয়েছে। এতদিন কেটে গেল, এরপরেও তো উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে উন্নয়ন কি চোখে দেখছেন না, এটা উন্নয়নের ছবি। একদমই ওই পুকুর থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে আরেকটা কথা বলে রাখি, এই যে জল জমেছে মশার আতুর্ভাব সৃষ্টি হয়েছে। এই একটা কিছুদিন আগে এই মশার কামড়েই কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে, তারপরেও কিন্তু হেলদল নেই প্রশাসন। গ্রামবাসীরা বারংবার ছুটে গেছেন, এই টাকা বরাদ্দর পর কাজ হয়নি, কেন কাজ হলো না, কি সমস্যা, কেন থমকে গিয়েছিল, সেই উত্তর কিন্তু এলাকাবাসীদের কাছে আজও অজানা। কিন্তু জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আমরাও লক্ষ্য রাখছি কত দ্রুত সেই পুকুর সংস্কার করা হয়। একেবারেই নজর রাখো তুমি এই নিউজের দিকে, এই খবরের দিকের পরবর্তী আপডেট অবশ্যই আমাদের দাও, এবং জেলা শাসকের এই সহযোগিতায় কতটা পরিবর্তন হলো এলাকার, এই সংস্কার হলো কিনা পুকুরের, এবং এলাকার পরিবেশ কতটা সুস্থ থাকছে সেদিকে নজর রাখো, আমাদের জানিও সেই সমস্ত খবরের আপডেট। সঙ্গে থাকো, ধন্যবাদ তোমাকে শঙ্কর। ঝাড়গ্রাম থেকে ছিল শঙ্কর বারিক আমাদের প্রতিনিধি। তোমাকে দেখালাম ওই জেলার আজকে দুটো গুরুত্বপূর্ণ খবর, যেখানে হাতির হামলায় লাগাতার কিন্তু বিপর্যস্ত, মানে জঙ্গল লাগোয়া এলাকার একেবারে যে সমস্ত গ্রামগুলির জনজীবন প্রায় বিপর্যস্ত। তুমি দেখছো ওরা বলছে যে সন্ধে হলেই কিন্তু বাড়ি থেকে বেরোনো একেবারেই যাচ্ছে না, কারণ কি হাতির হামলা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। এবং দেখো এটাতে হাতির দোষ কিভাবে দেবো, কেন এই সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে, এবং বিগত বেশ কয়েকদিন ধরে একটি হাতির দল যেখানে 30 থেকে 40টি হাতি রয়েছে, এবং তারা কিন্তু এই ঝাড়গ্রাম জঙ্গল লাগোয়া গ্রামে ঘোরাফেরা করছে। আমরা আগেই বন দপ্তরেই এটা স্বীকার করেছেন, সে খবরও আমরা দেখিয়েছি, তারপরেও বন দপ্তরের কোনো নজর নেই, মানে কোনো নজর। সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এবং ক্ষতিপূরণ, সব থেকে বড় কথা এই যে রুজি রুটির জন্য একমাত্র ব্যবসা। তুমি দেখেইছো যে জঙ্গলমহলের মানুষের জীবনযাত্রা কতটা মানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিনিয়ত লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। এক তো হাতির হামলা, একদিকে নিজেদের বেঁচে থাকার যে সমস্ত লড়াই সেসব তো করতেই হয়, সেইভাবে তারা বেঁচে রয়েছে। তার ফলে দোকান ভাঙচুর হয়েছে, তুমি দেখলে একটি দোকানের দরজা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে প্রায়। তো এর ফলে যে ক্ষতিপূরণ সেটার জন্যও কিন্তু প্রশাসন দাঁড়াচ্ছে না, কি মানে কিছু বলার নেই। ওখানকার মানুষদের এতটা অসহায় ভাবে দেখে সত্যি আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা চেষ্টা করি এই সমস্ত খবর এত প্রতিবাদ করে এই নিউজ আপনাদের দেখাতে, এবং এটা যেন একদম শীর্ষতন যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা দেখুন, দয়া করে অবশ্যই তাদের জন্য পদক্ষেপ নিন এবং এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ান। কিছু বলার নেই, দেখা যাক। এবং এই যে পুকুর সংস্কারের কথাটা তুমি দেখলে যে 5 বছর আগে কিন্তু টাকা বরাদ্দ হয়ে গিয়েছিল সরকারিভাবে, কিন্তু 5 বছর ধরে এই পুকুর কোনোভাবেই সংস্কার হয়নি, যার ফলে মশা মাছি, তুমি জানো যে বৃষ্টি আসছে, বর্ষা আগেই কিন্তু আমরা দেখেছি গত বছরও ম্যালেরিয়া, হ্যাঁ মানে যে সমস্ত ডেঙ্গি এগুলো কিন্তু ছড়াতেই থাকে এবং মৃত্যু হয়, এবং একজন স্কুল ছাত্রেরও মৃত্যু হয়েছে, এবং এই মানে একদম পুকুর লাগোয়া স্কুল, সেই স্কুলের ছাত্রাবাস। এছাড়াও একজন বললেন যে এই যে পুকুরটিকে কিন্তু মানে এর গুরুত্ব ওই এলাকায় খুব বেশি, তার কারণ এই পুকুর লাগোয়া কয়েকটি জমি রয়েছে, সেই জমির সেচের যে জল, চাষ করার যে জল, সেটাও কিন্তু পুকুর থেকে নির্মিত হয়। তুমি কি মানে যে সমস্ত আমরা প্রতিবেদন দেখালাম, তুমি কি বুঝতে পারলে ওটা কোনো পুকুর? তুমি সবুজে ভরে গিয়েছে পুকুরের জল, মানে পুকুর নাকি ওটা, মানে ওটা কি, ওটা আবর্জনা স্তূপ, কিছু বোঝাই যাচ্ছে না এক প্রকার এরকম পরিস্থিতি। এর মধ্যে দিয়েই মানুষ বলছে যে বারবার করে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যদিও শেষমেশ জেলাশাসক আশ্বাস দিয়েছেন যে দ্রুত উন্নতি হবে ওই এলাকার পরিবেশের, এবং সংস্কার কেন থমকে গিয়েছে সেসব দেখবেন। কিন্তু খারাপ কোথায় লাগছে জানো তো, 5 বছর আগে যেটার জন্য টাকা বরাদ্দ হয়ে গেল তারপরেও কাজ হলো না, কিন্তু এর কোনো আপডেট বা এই যে কি অবস্থা সেই পরিস্থিতির কোনো খোঁজ খবরই ছিল না জেলাশাসকের কাছে। দেখো এটাতেই বোঝা যাচ্ছে যে আমাদের জেলায় বা আমাদের রাজ্যে, আমাদের অঞ্চলে উন্নয়ন পরিকাঠামো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে একেবারেই, ঠিক আছে। তো এটা একদমই বলা বাহুল্য যে আমাদেরকে শোনানো হয় বা বলা হয় যে আমরা এই প্রকল্প করেছি, এই রাস্তা করেছি, ড্রেন পরিষ্কার করেছি, সুতরাং এগুলোর দিকে কে খেয়াল রাখবে? একেবারেই আমাদের নিজেদের দোষ, আমাদের প্রশাসনের দোষ, আমাদেরকে এগুলো দেখতে হবে নিজেদেরকে, ততদিনে ঠিক হবে না। আমরা দাঁড়িয়ে আছি একেবারে। তোমাকে এই প্রশাসনের উন্নতি, এই উন্নয়ন, এই থেকেই তোমাকে আরেকটা প্রতিবেদন দেখাই। মালদায় কি ভয়ঙ্কর ঘটনা তোমাকে আমি বলি।
একটি ছেলে গলব্লাডার স্টোন নিয়ে অপারেশন হতে যায় একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে তার মৃত্যু হয় অপারেশনের সময়ই, এমনটা জানা গিয়েছে সূত্রে। তো তারপরেও অপারেশন হয়ে যাওয়ার পরেও বাড়ির লোকের অভিযোগ, পরিবারের অভিযোগ, 3 দিন ধরে কিন্তু তাদের যে ছেলেকে, বাড়ির ছেলেকে দেখা করতে দেওয়া হয়নি। এর ফলে এবং তারপর বাড়ির লোক অসহায়ভাবে যায় স্বাস্থ্য দপ্তরে, জেলা স্বাস্থ্য দপ্তরে গিয়ে তারা অভিযোগ জানায় এবং স্বাস্থ্য দপ্তর সেখানে এসে তদন্ত করে জানতে পারে যে 3 দিন আগেই কিন্তু ওই রোগীর মৃত্যু হয়েছে। 3 দিন আগে মৃত্যু হয়েছে, পরিবারকে কোনোভাবে কোনো কথা জানানো হয়নি, তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। কি পরিস্থিতি তুমি বুঝতে পারছো বেসরকারি হাসপাতাল এরকম। এই নিয়ে একটা প্রতিবেদন দেখাবো, সেখানে কিন্তু আজকে গিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তারা সেখানে যান, অভিযান চালান এবং তারপর কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেসব শোনাবো। তার আগে এই প্রতিবেদনটা আগে দেখাই মালদা থেকে। 3 দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগে তদন্ত শুরু করলো মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দা ফাঁস হলো। জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সান্যালের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম মালদার কালিয়াচক থানার সুজাপুরের এক বেসরকারি নার্সিংহোমে সরজমিনে তদন্ত শুরু করেছে। আমরা রিপোর্ট দেবো, হ্যাঁ আমরা রিপোর্ট দেবো, হ্যাঁ ওখানে যা যা আমাদের অবজারভেশন আমরা স্যারদের কাছে রিপোর্ট দেবো, ওনারাই বলবেন, আমরা কিছু বলবো। প্রসঙ্গত শাকিরুল ইসলাম নামে এক যুবক গলব্লাডারে স্টোনের অপারেশন করার জন্য মালদা কালিয়াচক থানার সুজাপুরের 12 নম্বর জাতীয় সড়কের ধারে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। অস্ত্রোপচারের 3 দিন পরেও পরিবারের লোকের সঙ্গে দেখা করতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ পরিবারের। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানালে স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান। সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানতে পারেন শাকিরুলের মৃত্যু হয়েছে অপারেশনের টেবিলেই। চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ত্রুটির প্রমাণ তদন্তে পেয়েছে বলে জানা গিয়েছে। এই চিকিৎসার ত্রুটি সংক্রান্ত রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো সঞ্জীব, দেখলে তুমি এই প্রতিবেদন, এই আজকের পরিস্থিতি ঠিক কি সেটা জানবো। আমাদের মালদার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, উজ্জ্বল পাল, মালদার প্রতিনিধি। তাকে যদি কোনোভাবে ধরা যেত আমরা অবশ্যই এর বিস্তারিত জানতাম তার কাছ থেকে ঠিক কি পরিস্থিতি রয়েছে। উজ্জ্বল, এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। দেখো, মৃত এক যুবকের চিকিৎসা বেসরকারি হাসপাতালে চলছে 3 দিন ধরে। আজকে তুমি দেখিয়েছো, তুমি যে সমস্ত নিউজ আমাদের পাঠিয়েছো আমরা দেখেছি যে আজকে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সে জায়গায় অভিযান করা হয়েছে। ঠিক কি কারণে এই ধরনের ঘটনা, কেনই বা এমন ঘটনা ঘটলো তার বিস্তারিত জানাও আমাদের। দেখো, শাকিরুল ইসলাম নামে মানিকচক কলেজের 2য় বর্ষের এক ছাত্র, সে গলব্লাডারের স্টোন নিয়ে বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন এবং তারপরে চিকিৎসকরা পরিবারকে জানান অস্ত্রোপচার করতে হবে। কিন্তু ওপেন সার্জারি অস্ত্রোপচার পরিবারের কাউকে না জানিয়ে এই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ করেন এবং তারপরে পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি এবং যে অপারেশনের পরে রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তার সোমবার দিন দুপুরবেলা যখন পরিবারের লোকজনরা রোগীর সঙ্গে দেখা করতে যান তখন রোগীকে দেখে তাদের সন্দেহ হয় এবং তারপরই তারা অনলাইনের মাধ্যমে জেলা শাসকের দপ্তরে তারা অভিযোগ জানায়। এবার সেই অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে একটি টিম সেখানে সেই নার্সিংহোমে হানা দেয় এবং নার্সিংহোমে গিয়ে সেই চিকিৎসক ছিলেন তাকে মৃত বলে ঘোষণা করেন জেলার আধিকারিকরা। তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন এবং ময়নাতদন্তের জন্য দেহটিকে মালদা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় এবং জেলা স্বাস্থ্য আধিকারিক শেখ আনসার আহমেদ, অতিরিক্ত জেলা শাসক এবং জেলা শাসকের সঙ্গে আমরা যোগাযোগ করার পর জানা যায় যে এই রকম যেসব বেসরকারি নার্সিংহোম গুলো গজিয়ে উঠেছে তাদের বিরুদ্ধে আগামী দিনে অভিযান চলবে এবং এই ক্ষেত্রে দেখা গেছে জেলা শাসক 5 সদস্যের একটি টিম গতকালকেও তারা নার্সিংহোমে গিয়েছিল এবং গিয়ে পরিদর্শন করেছে এবং নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা জেলা শাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। একেবারেই। দেখো, সেক্ষেত্রে আজকে যে নতুন করে তদন্তকারী দল গেলেন এবং তারপর তদন্ত করে বেরিয়ে আসার পর তারা কি মানে কি জানাচ্ছেন, তারা কেন এই ধরনের ঘটনা ঘটলো? এটা মর্মান্তিক ঘটনা, মানে 3 দিন ধরে একজন মৃত ব্যক্তির চিকিৎসা চলছে এবং পরিবারকে না জানিয়ে, সেটা তো আরো মানে বেদনাদায়ক একটা বিষয়। কি বলবেন?
দেখো, আজকেও প্রতীক সান্যাল, যিনি স্বাস্থ্য সাথী প্রকল্পের কোঅর্ডিনেটর, তার নেতৃত্বে 5 জনের টিম সেই নার্সিংহোমে আজকেও ভিজিট করা হয়েছে এবং সেখানে গিয়ে বিভিন্ন অব্যবস্থা দেখতে পেয়েছেন তারা, এবং প্রত্যেকটা জিনিস তারা রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করেছেন এবং নার্সিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা প্রত্যেকটা প্রতিলিপি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগটি জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে এবং জেলা শাসকের মারফত আমরা জানতে পারি যে এই নার্সিং হোমকে তারা নেক্সট যে ডাকবেন এবং দেখে হিয়ারিং এর জন্য ডাকবেন এবং দেখে সেখানে আলোচনা হবে কিভাবে। সেটা তো গেল একটা তদন্তের সাপেক্ষে জেলা স্বাস্থ্য আধিকারিকরা কি পদক্ষেপ নেবে সেই বিষয়ের কথা, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ চুপ কেন? তারা কি বলছে? তাদের বক্তব্যটি কি কারণে এমন ঘটনা? দেখুন, আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন রকম ভাবে বক্তব্য দিতে রাজি হননি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। পরিবারের কি অবস্থা এই মুহূর্তে? একদমই, পরিবারের অবস্থা তো খুবই আশঙ্কাজনক। মর্গের বাইরে পরিবারের যে মারা গেছেন তার ভাইপোর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেন যে সামান্য গল ব্লাডার অপারেশনের জন্য ভর্তি হওয়াতে আমাদের ভাইপো চলে গেল, এর থেকে মর্মান্তিক আর কিছুই নয়। আমাদের বলা হয়েছিল মাইক্রো সার্জারি করা হবে, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের না জানিয়ে ওপেন হার্ট সার্জারি করেছে। এবং না জানিয়ে 3 দিন ধরে এই যে লাগাতার চিকিৎসার নাম করে তাকে আটকে রাখা, পরিবারের সঙ্গে এতটা অসহযোগিতা করে, একেবারেই মানে মর্মান্তিক একটি ঘটনা। এবং এই যে একটা এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠলো, তার জেরে স্থানীয় যে সমস্ত মানুষ যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত ওই হাসপাতালে আসছেন তাদের চিকিৎসার জন্য, একটা সুস্বাস্থ্যের জন্য, তো সেক্ষেত্রে তাদের কি বক্তব্য? তারা এই বিষয়টা নিয়ে কি ভয় পাচ্ছেন, আতঙ্কিত, কি বলছেন তারা? হ্যাঁ, আশেপাশের এলাকায় কিছু আমরা রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে এইরকম জিনিস তারা চোখের সামনে দেখতে পেয়ে তারা খুব আতঙ্কে রয়েছেন এবং এরপর থেকে এই নার্সিংহোম ছাড়াও মালদার যে কোনো নার্সিংহোমে তারা যেতে ভয় পাচ্ছে। না, একেবারেই। দেখো, এই বিষয়ের উপর নজর রাখো, পরবর্তী আপডেট বা এই তদন্তের পরে কি পদক্ষেপ নেওয়া হলো, ওই হাসপাতালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো, সেই সমস্ত নিউজ অবশ্যই আমাদের পাঠিয়েও আমরা দেখাবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নজর রেখো এই খবরের উপর। অনেক ধন্যবাদ তোমাকে উজ্জ্বল। মালদা থেকে ছিল আমাদের প্রতিনিধি উজ্জ্বল পাল। তুমি দেখলে কি মর্মান্তিক একটি ঘটনা। দ্বিতীয় বর্ষের ছাত্র, মানে বাড়ির লোককে এক প্রকার না জানিয়ে কিন্তু ওপেন সার্জারি করা হয়, যার ফলে এই দুর্ঘটনা। এবং তার লাগাতার 3 দিন না জানিয়ে তাকে সুস্থ এই অবস্থায় রয়েছে পরিবারকে জানিয়ে তারা কিন্তু করে গিয়েছে এই চিকিৎসা, এবং যার ফলে পরিবারকে দেখো, এটা তো কি বলবো এই বিষয় নিয়ে বলার মতো। সুপর্ণা, একটাই প্রশ্ন এখন মনে আসছে, তুমি ভাবো যে হাসপাতাল কর্তৃপক্ষের কত বড় আস্পর্ধা যে একজন মৃত মানুষ, সে মারা গেছে 2 দিন বলেছো, 2 দিন কি 3 দিন হয়েছে সে মারা গেছে, তারপরে বলছে তাকে চিকিৎসা করা যাবে এবং তাকে বাঁচানো যাবে। সুতরাং একটা পরিবারকে মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে একেবারে কেন? টাকা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য তাকে মিথ্যে আশ্বাস দিলে কতটা আস্পর্ধা হবে। স্বাস্থ্য, মানুষের জীবনটাও এখন ব্যবসার খাতে চলে গেছে, যে সাধারণ মানুষ কোথায় যাবে? একদম আমরা যাব কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবে? এটা বড় একেবারেই দেখো বড় প্রশ্ন। এবং পরিবার, আমি বলবো যে অনুপাতে এই যে অসহায় পরিবার, মানে পরিবারও আমার মনে হয় পরিবার যে প্রশাসনকে অভিযোগ করেছে, প্রশাসনের ক্ষেত্রেও আমি বলবো এটা একটা খুব ভালো দিক যে অনলাইন মাধ্যমে, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, অনলাইন মাধ্যমে কিন্তু জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছিল এই মৃতের পরিবার। তারপর কিন্তু জেলা স্বাস্থ্য আধিকারিকরা এসে অভিযান চালায়, তারপরেই কিন্তু বিষয়টা জানাজানি হয় যে সেই যুবক মারা গিয়েছেন। দেখো, তারপর তো লাগাতার অভিযান চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টাকে স্বীকারও করছেন না যে কি কারণে হয়েছে, কেন এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এবং কি কারণে। পরিবারকে তো কোনোভাবেই ওরা সহযোগিতা করেনি, তার ফলে প্রশাসন যে পরিবারের পাশে দাঁড়িয়েছে, এটা একটা কিন্তু খুব পজিটিভ দিক যে প্রশাসন কিন্তু পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং লাগাতার তদন্ত চলছে। ঠিক পরবর্তীতে কি খবর উঠে আসে, এই যে অভিযান চললো, তার ওই যে হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হবে জানালো যেমনটা জেলা শাসকের আধিকারিকদের দপ্তরে, সেখানে গিয়ে ঠিক কি এলো, মানে একটাই বলা যে এই যা ঘটনা ঘটেছে তা তো মর্মান্তিক ঘটনা, এই পরবর্তীতে যেন এই ঘটনা আর না হয়, অবশ্যই করে মানুষের বিবেক এবং সচেতন থাকুন। এই ধরনের মর্মান্তিক ঘটনা সত্যি সমাজকে বড্ড পিছিয়ে দেয়। দেখো, এবার একটু হুগলির দিকে যাই। হুগলিতে কিন্তু আজকে একটা অন্যরকম একটু ঘটনা ঘটেছে, ঘটনা বলবো না, একটা প্রকল্পের উদ্বোধন হয়েছে। সেই প্রকল্পটা বেশ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। দেখো, আমরা সাধারণত দেখেছি পুরসভা এলাকায় কিন্তু এই যে প্লাস্টিক বর্জন বা পুরসভা এলাকায় কিন্তু আবর্জনা যে তোমার
পুনর্ব্যবহার করা বা সেখান থেকে এই যে প্লাস্টিকগুলো একটি বালতিতে ফেলা বা অন্য ধরনের যেগুলো পচনশীল আবর্জনা সেগুলো অন্য জায়গায় ফেলা, এই যে আলাদা আলাদাভাবে পুরসভার তরফ থেকে পুরসভা এলাকায় বসবাসকারী নাগরিকদের সাহায্য করা হয়, কিন্তু গ্রামীণ এলাকায় আবর্জনা কোথায় যাবে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ততটা মাথা ঘামাই না। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো যে হুগলির একটি জায়গায় কিন্তু এই বিষয়টা নিয়ে একটি গ্রামীণ এলাকা, পঞ্চায়েত শাসিত এলাকা, সেখানে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে গ্রামের মানুষদেরকে বোঝানো হচ্ছে যে পচনশীল বর্জ্য কি আর প্লাস্টিক বর্জ্য কি এবং এই বর্জ্যগুলোকে কিভাবে আধুনিকীকরণ করা যায়, তাকে আবার রিইউজ করা যায়, সে নিয়ে একটি প্রতিবেদন আগে দেখিয়ে নিই বিষয়টা কি হয়েছে, তারপর আসছি আলোচনায়। হুগলি থেকে একটি প্রতিবেদন দেখে নেব আমরা। হুগলি জেলাকে প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে। পান্ডুয়ার শিমলাগড় পঞ্চায়েতের রানাগড় এলাকা থেকে শুরু হলো বাড়ি বাড়ি বজ্র সংগ্রহ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকাগুলিতে পরিবেশ সচেতনতা বাড়ানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং জৈব সার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন আমাদের গ্রামে গ্রামে আমাদের এসবিএম এর স্বচ্ছতা নিয়ে, গ্রামের যেটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে, আমাদের পরিষ্কার জল নিয়ে, প্লাস্টিক বর্জনটা নিয়ে, আর এসডব্লিউএম প্রজেক্টটা যেটা আমাদের রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা, সেটাকে নিয়ে প্রত্যেকটা জায়গাতে অ্যাওয়ারনেসের র্যালি চলছে। এই বিশেষ প্রকল্পের উদ্বোধন হয় শিমলাগড় পঞ্চায়েতের রানাগড় থেকে। এলাকার বাসিন্দাদের একত্রিত করে এক বিশেষ পদযাত্রার মাধ্যমে প্রকল্পের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে প্রকল্পের সূচনা অনুষ্ঠান অত্যন্ত সফল হয়। দুটো বালতি দেওয়া হবে, একটা নীল একটা সবুজ, যেগুলো আপনারা বাজার থেকে যেগুলো নিয়ে আসবেন কিনে রান্না করার জন্য, যেগুলো পচনশীল সেগুলো আপনি নীল বালতি সবুজ বালতিতে রাখুন, যেগুলো পচনশীল নয় প্লাস আপনারা সেটা নীল বালতিতে রাখুন। এবং আমাদের ইকারগুলো যখন যাবে সেখানে তো নীল সবুজ মার্কা করা আছে, সেই নীল সবুজের যেটা নীল আছে সেখানে নীলের বালতিটা ফেলবেন, যেখানে সবুজ সেখানে সবুজের বালতিটা ফেলবেন। জানা গিয়েছে গাড়ির মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে নোংরা ও বজ্র সংগ্রহ করার কাজ শুরু হবে। এখনো পর্যন্ত পুরসভা এলাকাগুলিতে এই ধরনের পরিষেবা চালু থাকলেও গ্রামীণ এলাকায় এবার এমন একটি পরিবেশ বান্ধব পরিষেবা চালু করা হলো তা জেলা পরিষদের তত্ত্বাবধানে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো, এই খবর দেখাতে বারবারই ভালো লাগে। এই উন্নয়নের ছবি, এই যে গ্রামীণ মানুষদের জন্য এতটা ভাবা জেলা শাসকের তরফ থেকে এবং অবশ্যই পঞ্চায়েত যিনি ছিলেন পঞ্চায়েত প্রধান তার তরফ থেকে এক অভিনব উদ্যোগ। অবশ্যই আমরা দেখেছি যে শহর এলাকায় কিন্তু প্রত্যেকদিন আবর্জনা ফেলার জন্য একটা মানে যেটা হয় যে পৌরসভা শাসিত যে সমস্ত অঞ্চলে সেখানে কিন্তু গাড়ি, আমরা যেটাকে বলি যে আবর্জনা ফেলার যে গাড়ি আসে, সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে করা থাকে যে পচনশীল আর অপচনশীল, এবং সেই ছবি বা সেই যে পরিষেবা সেটা কিন্তু গ্রামীণ এলাকায় পাচ্ছে হুগলির শিমলাগড় পঞ্চায়েতে রানাগড় এলাকায়। এই প্রকল্প নতুনভাবে চালু হলো আজ থেকে, যেখানে আমার মনে হয় যে গ্রামীণ এলাকায় হয়তো অনেক ফাঁকা জায়গাতে গিয়ে আবর্জনা ফেলা হয়, কিন্তু এই একটা পরিস্থিতি মানে এইটা একটা হওয়া খুব দরকার ছিল, যার জেরে মানুষের, সাধারণ মানুষের বা গ্রামীণ মানুষেরও বুঝতে এটা সুবিধা হবে যে কোনটা পচনশীল কোনটা অপচনশীল। এবং যেটা বললেন ওখানকার পঞ্চায়েত প্রধান যিনি ছিলেন, তিনি বললেন যে পচনশীল যে সমস্ত বজ্রগুলো রয়েছে, যেমন বিভিন্ন ফল মূল এ সমস্ত যে সমস্ত খোসা হয় বা সবজির যে সমস্ত উচ্ছিষ্ট যেগুলো হয়, যে সেগুলো দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা হবে। দেখো, ওই সমস্তগুলো নিয়ে গিয়ে যদি জৈব সার তৈরি করা হবে এবং প্লাস্টিক যেগুলো বজ্র, সেগুলো দেখো জানো প্লাস্টিক তো কোনোভাবেই নষ্ট করা যায় না, তো সেগুলোকেও যদি আবার পুনর্ব্যবহার করা যায় কোনোভাবে এবং সেগুলোর জন্য যদি আলাদা কোনো প্রকল্প তৈরি করে সেখানকার স্থানীয় যে প্রশাসন, সেখানেও কিন্তু একটা কর্মসংস্থানের আমার মনে হয় একটা জায়গা তৈরি হবে, যেখানে জৈব সার, এখন তো তুমি জানো সমস্ত ক্ষেত্রে জৈব সার ব্যবহার করার কথা বারবার করে বিজ্ঞানীরাও বলছেন যে কোনো ক্ষেত্রে মাটির উর্বরতা, গাছের আরো উন্নতির জন্য। সেক্ষেত্রে এই যে একটা মানে প্রকল্প, এটা বিশেষ যে একটা উদ্যোগ, এটা আমার মনে হয় ওই এলাকায় খুবই একটা প্রভাব ফেলবে। এবং অবশ্যই শুধু ওই এলাকায় নয়, যে সমস্ত রুরাল যে সমস্ত অঞ্চল রয়েছে, গ্রামীণ এলাকাগুলোতেও আমার মনে হয় এই বজ্র এবং এই যে জিনিসগুলোকে আলাদা করে ফেলার কথা, যার ফলে পরিবেশকে কিছুটা হলেও যদি বাঁচানো যায়, কিছুটা হলেও যদি মানে বিশুদ্ধ পরিবেশ তৈরি করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় তোমার আমার প্রত্যেকেরই একটু এগিয়ে আসা দরকার। তোমাকে ওটাই বলতে যাচ্ছিলাম, দেখো এত কিছু খারাপের মধ্যে কিছু একটা ভালো হচ্ছে। একেবারে আমরা যেরকম দেখেছি যে গ্রামে কিরকম কি হয়, যে গ্রামে একটা জায়গায় নোংরা ফেলা হয়, তো সেখানে সব গ্রামে যে লোকেরা থাকে সেখানে একটা জায়গায় ফেলে এবং সেটাকে সারে পরিণত করে ওরা নিজেদের চাষে ব্যবহার করে। এটা আমরা দেখেছি। আমাদের এখানে কিরকম হয়,
এখানে পার্টিকুলার একটা সবুজ বালতি এবং একটা নীল বালতি রাখা হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যেগুলো পচন ধরতে পারে সেই সব জিনিসপত্রগুলো আমরা সবুজ বালতির মধ্যে রাখি, যেগুলো প্লাস্টিক জাতীয় দ্রবণ সেগুলোকে আমরা নীল বালতির মধ্যে রাখি। কিন্তু কোথাও না কোথাও এটা এখন গ্রামে গিয়েও একেবারে মানে মানুষের মধ্যে এই যে সচেতনতার বার্তাটা মানুষের একদম মগজে ঢুকিয়ে দেওয়া যায় এবং মানুষ যেন ওটার প্রতি একদম রুটিন ওয়াইজ করতে থাকে এবং বুঝতে পারে যে কতটা কোথায় গিয়ে সচেতন হওয়া আমাদের দরকার, পরিবেশকে বাঁচানো দরকার। অবশ্যই এই বিষয় কিন্তু খুবই ভালো উদ্যোগ। সঞ্জীব যেমনটা বললো, সবচেয়ে খারাপ খবর হয় তাও নয়, প্রতিদিন কিন্তু কিছু কিছু ভালো খবরও আমাদের মন ভালো করে দেয়, সেরকম একটি খবর ছিল হুগলির এই প্রকল্প। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা গুরুত্বপূর্ণ খবর, মানে আমাদের এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা চলছে, সকালবেলা হলে প্রচন্ড রোদ্দুর, বিকেলবেলা কিন্তু ঝড় বৃষ্টি, একটা আরামদায়ক, কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টির পরে কোনো দুর্ঘটনাও ঘটছে, সেটা একটা ব্যতিক্রমী ঘটনা। সেক্ষেত্রে কিন্তু আগামী আমাদের আবহাওয়া ঠিক কেমন যাবে সেটার আপডেট দিয়ে আজকে শেষ করবো, আর অবশ্যই সঞ্জীব দেবে সেই আপডেট। অবশ্যই আমরা চলে যাব এখন এখান থেকে সরাসরি আবহাওয়ার দিকে। সুতরাং যদি এখন আমি বলতে চাই, বর্ষার আগে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোনো না কোনো অঞ্চলে বা কোনো জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে গঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। সুতরাং আজকের আবহাওয়া এটাই আমাদের দেখাচ্ছে এবং এটাই বলছে মানে আগামী 5 দিন কিন্তু এটাই একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আগামী 5 দিন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তবে প্রাক বর্ষা প্রায় ঢুকেই পড়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বলা যেতেই পারে। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। হাতে একদম সময় নিয়ে অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সঞ্জীবকে, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।